বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরো বাড়বে। কেয়া থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? ব্যাস ব্যাস লক্ষ্মীর ভান্ডার আসছে তো, রেশনটা আসছে তো, যেটা দিদি দিচ্ছে, ব্যাস দিদির পাশে একটু থেকো। ভোটের আগের দিন বিজেপি কংগ্রেস পয়সা দিতে আসবে, পয়সাটা নিয়ে নেবে, নিয়ে খাসির মাংস খেয়ে নেবে। দুয়ারে সরকারে তো দিদি সরকারটা বাড়ির ঘোড়ায় আনছে, ওইখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে স্বাস্থ্যসাথী করান, ওই কার্ডটা পেলে ওটা দিয়ে লক্ষ্মীর ভান্ডার ওই দিদির হয়ে গেছে। তাহলে আপনাদের কেন হবে না? আর যারা লক্ষ্মীর ভান্ডার হবে তারা পরবর্তীকালে 60 বছর পর অটোমেটিক বার্ধক্য ভাতায় চলে যাবে। দেখেন গ্যাস সিলিন্ডার আগে মোদিজি আসার আগে ছিল 400 টাকা, এখন মোদিজি করে দিয়েছে 1200 টাকা। দিদি লক্ষ্মীর ভান্ডারে যে 500 টাকা 1000 টাকা দিচ্ছে, ওটা মোদিজি আবার গ্যাস সিলিন্ডার নিয়ে নিচ্ছে। দুধের দাম বাড়িয়ে দিয়েছে, পাউরুটির দাম বাড়িয়ে দিয়েছে, তবু বিজেপির নেতারা চেঁচায় আমরা এই করবো। আজ লজ্জা নেই তৃণমূলের দালাল, এক একটা ছাপ মারা দালাল। নমস্কার, আজকের ভিডিওতে প্রধানত আমরা দুটো টপিকের ওপর আলোচনা করব। প্রথমত হচ্ছে আমাদের রাজ্যের মাননীয়া অর্থাৎ বিষ্ণু মাতা, তিনি বলছেন যে বাংলাটাকে অন্য কোনো দলের হাতে তুলে দেওয়া যাবে না, বাংলাটাকে একমাত্র টিএমসি দলের হাতে রাখতেই হবে। তো তিনি এই কথাটা কেন বললেন ওটা তো তিনি নিজেই বলবেন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই কারণেই বলেছেন, কারণ বাংলাটা যদি অন্য কোনো দল অর্থাৎ বর্তমান সময়ে তো বিরোধী দল হিসাবে একটাই, সেটা হচ্ছে বিজেপি, এই দলের হাতে যায় তাহলে ইডি কিন্তু টপাটপ আরও কয়েকটা উইকেট তুলে নিতে পারে। তো যাই হোক, তিনি বলেছেন যে বাংলাটাকে অন্য কোনো দলের হাতে দেওয়া যাবে না, তো এইটা নিয়ে একটু আলোচনা করব। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্বপ্না ভাদুরীর ছোট ভাই দেবাংশু, ছোট লোক সে বলছে যে আমাদের যা কিছু দিচ্ছে সবটাই দিদি দিচ্ছে, এবং দিদি যা কিছুই দিচ্ছে হেল্প করছে সেটা আবার অপর দিকে নাকি বিজেপি সরকার কেড়েও নিচ্ছে, নিয়েও নিচ্ছে সেই টাকা। তো এটাই আলোচনা করব আজকে, যে দিদি আসলে কতখানি দিচ্ছে এবং কি কি দিচ্ছে, কতখানি দিয়েছে আমাদের এই বাংলাকে। তো এইটা নিয়েই আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে। কেয়া থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা। আমরা সকলেই জানি সামনে 2024-এর লোকসভা ভোট, এবং এই লোকসভা ভোটকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মাননীয়া তিনি আবারও সিএএ, যেটাকে তিনি ব্যঙ্গ করে ক্যা বলে থাকেন, এবং এনআরসি, এই দুটোকে সামনে রেখেই ভোট পেতে চাইছেন। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে এটা বুঝতে হবে যে সিএএ এবং এনআরসি এই দুটো কিন্তু কোনো খারাপ জিনিস নয়। এক কথায় বলতে গেলে যারা দেশের নাগরিক তারা কিন্তু দেশের মধ্যেই থাকবে, এগুলো প্রয়োগ হলে পরেও যারা দেশের নাগরিক তারা কিন্তু দেশের মধ্যেই থাকবে, তাদেরকে কিন্তু দেশের বাইরে যেতে হবে না, এটাই। কিন্তু হয়তো সাধারণ মানুষকে একটু উল্টো করে বোঝানো হচ্ছে। যাই হোক, মাননীয় সেই সঙ্গে আরও বললেন যে আমাদের রাজ্যটাকে অর্থাৎ বাংলাটাকে কিন্তু টিএমসি এই দলটার হাতেই রাখতে হবে, অন্য কোনো দল কিংবা বিজেপির হাতে একদম যেতে দেওয়া যাবে না, নাহলে কিন্তু তারা অর্থাৎ বিজেপিরা কিন্তু তাদের ওপর আরও অত্যাচার করবে। আমি তো বুঝতে পারছি না, অন্যান্য দল যদি অত্যাচার করে বাংলার ওপর, তাহলে বর্তমান সময়ে টিএমসির আমলে যদি এই দলটা সত্যিই ভালো হয়, যদি এই দলটা বাংলার খুব ভালো চায়, তাহলে বাংলায় এত চাকরি প্রার্থীরা, আমার মতো এত যুবকরা কেন রাস্তায় বসে চাকরি পাওয়ার জন্য আন্দোলন করছে? কেনই বা বাংলাতে বর্তমান সময়ের শাসক দলের নেতাদের এত এত দুর্নীতি বেরোচ্ছে? যদি সত্যিই বাংলা যে সরকার রয়েছে, বর্তমান সময়ে বাংলায় যে সরকার রয়েছে, সেই সরকারটা যদি খুব ভালো হয়, তাহলে কেনই বা এত এত টাকা দুর্নীতি বেরোচ্ছে নেতাদের থেকে? নেতাদের ঘর বাড়ি বাথরুম এই সমস্ত জায়গা থেকে এত এত কোটি টাকার দুর্নীতি কেনই বা বেরোচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যদি সত্যি এই দলটা বাংলার খুব ভালো এবং ভালো চায় যদি বাংলা, আবার অপরদিকে আমাদের রাজ্যের মাননীয় সংখ্যালঘুদের খুব ভালোবাসেন, তিনি তাদের খুব কেয়ার করেন। কিন্তু একটা কথা আমার আজ পর্যন্ত কিছুতেই মাথায় ঢুকলো না, তাহলে ভোট এলে সংখ্যালঘুদের ওপরই কেন এত অত্যাচার হয়? তাদেরকেই কেন ভোটের সময় এত খুন হতে হয়? আমার তো সেটা মাথায় ঢোকে না। বকটুয়ে কারা পুড়ে মেরে গেছিল? দক্ষিণ 24 পরগনায় কাদের বাড়িতে আগুন লাগালেন? গত 9 মাসে কারা খুন হয়েছে? গত 11 বছর সবকটা রাজনৈতিক খুনের মধ্যে 90% হচ্ছে সংখ্যালঘু, আর তার বাইরে যারা আছেন তারা হচ্ছে তফসিলি সম্প্রদায়।
ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। হ্যাঁ, এই পার্টি যদি গোটা ভারতবর্ষকে পথ দেখায় তাহলে পরে বাংলাতে কেবলমাত্র একটা রাজ্যে শাসক থাকাকালীন এতখানি দুর্নীতি হয়েছে, তার মানে আমি জাস্ট একটা কথাই ভাবছি, যদি গোটা ভারতবর্ষে এই পার্টি হয় তাহলে কতখানি দুর্নীতি বেরোবে। হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে, ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদবাকি 75% হচ্ছে ডাকাত। মাননীয় বলছেন যে বালুকে গ্রেপ্তার করা হয়েছে, ইডি গ্রেপ্তার করেছে যাতে করে সে কোনো ইলেকশন করতে না পারে, যাতে সে কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ করতে না পারে। তাহলে আমার মনে একটা প্রশ্ন জাগছে যে ইডি কি তাহলে কোনো রকম দুর্নীতি ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারে? মানে কেউ যদি কোনো রকম দুর্নীতি না করে তাই কি তাহলে এমনি এমনি গ্রেপ্তার করা যায় নাকি? তাও আবার সে যথেষ্ট পাওয়ারে রয়েছে, একজন হচ্ছে রাজনৈতিকবিদ বলে কথা। মাননীয়া আরও একটা কথা বললেন যেটা শুনে আমার খুব হাসি পাচ্ছে, সেটা হলো গিয়ে তিনি বলছেন যে বাংলাতে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস তারা তাদের বিরোধিতা করছে কিংবা তাদের বিরুদ্ধে চোর চোর স্লোগান তুলছে। তা আমার একটা প্রশ্ন মাথায় আসছে যে এখানে যদি কংগ্রেস বিরোধিতা করছে তাহলে তিনি অন্যান্য রাজ্যগুলোতে, অন্যান্য স্টেটগুলোতে কেন তিনি কংগ্রেসের সঙ্গেই জোট করছেন? ওরে, আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস। চোর হোক জাত ভালো। আগেও অনেক গভর্নমেন্ট ছিল, কোনোদিন এই জিনিস হয়নি। হ্যাঁ, আমরাও তো সেটাই বলছি যে এর আগেও অনেক গভর্নমেন্ট ছিল, কিন্তু কোনোদিনই আমরা এই জিনিস দেখিনি। একজন শিক্ষামন্ত্রী কিংবা একজন খাদ্যমন্ত্রীকে ইডি কিংবা সিবিআইরা টেনে টেনে নিয়ে গিয়ে জেলের মধ্যে ভরছে, কিংবা শাসক দলের নেতাদের বাড়ির থেকে এত কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, এত দুর্নীতি হয়েছে, এর আগে আমরা কোনো সরকারের বিরুদ্ধে এরকমটা দেখিনি। কিংবা এত হচ্ছে যুবকরা, এত যুবতীরা, চাকরি প্রার্থীরা আন্দোলন করছে রাস্তায় বসে বসে, এর আগে এরকমটা আমরা কোনোদিনই দেখিনি। সেই সঙ্গে টাকা দিয়ে চাকরি বিক্রি হচ্ছে, এই জিনিসটাও আমরা এর আগে কোনোদিনই দেখিনি। আসলে এক কথায় বলতে গেলে এই সরকারের আমলে যা কিছু ঘটছে কোনো কিছুই আমরা এর আগে দেখিনি। তো প্রথম এই টপিকের ওপর অনেকক্ষণই আলোচনা করা হলো, এবার আসি দ্বিতীয় টপিকে, যেখানে দেবাংশু বলছে যে বাংলাকে যা কিছুই দিয়েছে সব দিদিই দিয়েছে। তো আসুন চলুন শুনি কতখানি দিদি দিয়েছে এবং কি কি দিয়েছে বাংলাকে। আচ্ছা দাদা, এক সেকেন্ড, এই যে সিপিএম বিজেপি আপনারা ঢপবাজি করেন, এই স্কুলে যাস তোরা? স্কুলে মিড ডে মিল দেয়? আচ্ছা সত্যি কথা বল, মিড ডে মিলে ডিম দেয়? দেয় তো? ডাল দেয়? ভাত দেয়? এখন মাংস দেওয়া শুরু হয়েছে? দেখ, তাহলে দিদি দিচ্ছে তো? কিছু লোক আছে তারা বলে দিদি নাকি এগুলো দেয় না, মিথ্যে কথা। তাহলে ওটা মিথ্যে কথা বলছে তো? দিদি দেয় তো? দেখেছেন কোথায় ভিডিও? শুনুন, এই বাচ্চাগুলো ঢপ দেয় না, শুধু আপনি ঢপবাজ ঢপবাজ ঢপবাজ, বাচ্চাগুলো প্রমাণ করে দিল। লজ্জা, মুখ দেখাবেন না। হ্যাঁ, নিশ্চিত রূপে বাচ্চাগুলো ঢপ দিচ্ছে না, ঢপ দিচ্ছে অন্য কেউ। কারণ মিড ডে মিল এই প্রকল্পটার কেন্দ্রীয় সরকার বহন করে 75% এবং রাজ্য সরকার বহন করে 25%। তাহলে কি করে এটা দিদি দিল পুরোটা? কি করে এটা পুরোটাই রাজ্য সরকারের প্রকল্প হয়ে গেল? আমি তো বুঝতে পারলাম না যে কিভাবে পুরো মিড ডে মিলটা দিদি দিয়ে গেল, যেখানে 75%ই দিচ্ছে কেন্দ্রীয় সরকার। মানে 100 ভাগের 25 ভাগ দিয়ে অন ক্যামেরায় বলছে যে এটা দিদির প্রকল্প, এটা পুরোটাই দিদি দিচ্ছে। দেখ, তাহলে দিদি দিচ্ছে তো? কিছু লোক আছে তারা বলে দিদি নাকি এগুলো দেয় না, মিথ্যে কথা। তাহলে ওটা মিথ্যে কথা বলছে তো? क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। লক্ষ্মীর ভান্ডার আসছে তো? রেশনটা আসছে তো যেটা দিদি দিচ্ছে? আবারও বলছে রেশনটা আসছে তো যেটা দিদি দিচ্ছে। দিদি একা কোনো রেশন দিচ্ছে না, রেশনেও আমরা সবাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো সরকার মিলেই হচ্ছে রেশনটা দেয়, ঠিক আছে? কেবলমাত্র রাজ্য সরকারই হচ্ছে রেশনের পুরো টাকাটা দেয় না, কেন্দ্রীয় সরকারকেও এর টাকাটা দিতে হয়। আর ভাই সবচেয়ে বড় কথা, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এগুলো দিদি তার নিজের পকেট থেকে টাকা দেয় না, এগুলো আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই আসে, আমাদের থেকেই টাকা তোলা হয় এবং সেই টাকাটা আমাদেরকেই আবার পুনরায় দেওয়া হয় বিভিন্ন প্রকল্প রূপে। সুতরাং দিদি কোনো কিছু দিচ্ছে না, দিদি আমাদের টাকাটা আমাদেরকেই দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা লক্ষ্মীর ভান্ডার আসছে তো? রেশনটা আসছে তো যেটা দিদি দিচ্ছে? কিছু লোক আছে তারা বলে দিদি নাকি এগুলো দেয় না, মিথ্যে কথা। তাহলে ওটা মিথ্যে কথা বলছে তো? আবারও বলছে রেশনটা আসছে তো যেটা দিদি দিচ্ছে। দিদি একা কোনো রেশন দিচ্ছে না, রেশনেও আমরা সবাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো সরকার মিলেই হচ্ছে রেশনটা দেয়, ঠিক আছে? কেবলমাত্র রাজ্য সরকারই হচ্ছে রেশনের পুরো টাকাটা দেয় না, কেন্দ্রীয় সরকারকেও এর টাকাটা দিতে হয়। আর ভাই সবচেয়ে বড় কথা, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এগুলো দিদি তার নিজের পকেট থেকে টাকা দেয় না, এগুলো আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই আসে, আমাদের থেকেই টাকা তোলা হয় বিভিন্ন প্রকল্প রূপে। সুতরাং দিদি কোনো কিছু দিচ্ছে না, দিদি আমাদের টাকাটা আমাদেরকেই দিচ্ছে, ঠিক আছে?
আমাদের রাজ্যের মহানায়ক অ্যাওয়ার্ডের মতো দেবাংশুর এই ছোটা দেখার পর আবার তাকে অলিম্পিক অ্যাওয়ার্ড না দিয়ে বসে। আমি রাতে ছোলা এবং বাদাম ভিজিয়ে রাখি, সেগুলো সকাল থেকে উঠে খাবো বলে। অপরদিকে কিছু কিছু মানুষ রাতের বেলা একজোড়া চটি ভিজিয়ে রাখে সকাল থেকে উঠে চাটবে বলে। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ সাধারণ। তো বাস আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং পারলে একটা শেয়ারও করে দিও। এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।